স্টুডেন্টস, আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে কি ক্লাস নিতে চলেছি। ঠিক আছে, তো ক্লাস 11-এ নিউটনস লজ অফ মোশন যে চ্যাপ্টারটা আছে বা নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে, সেখানে ইনক্লাইন্ড প্লেনের কিছু থিওরি আছে বা সেখান থেকে কিছু প্রবলেমও কিন্তু আসে। তাই এই জায়গাটা ভালো করে বোঝাটা দরকার হয়ে পড়ে, তাই না? তো আমরা আজকে সেখান থেকেই কিছু থিওরি পড়ব। হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে তোমাদের এই জায়গার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তো মন দিয়ে দেখবে ভিডিওটা। আর এখান থেকে কিন্তু তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেই নিটে কিন্তু এরকম কোয়েশ্চেন কিছু পাবে। ওকে, তাই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, যেটার নাম দিলাম আমি এ বি সি, এরকম একটা। এটা হচ্ছে ইনক্লাইন একটা প্লেন। ওকে, তো এর ওপরে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের মাস কত না, এই অবজেক্টের মাস এম, অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা নতি কোণ আমি ধরে নিলাম থিটা। ঠিক আছে, দেখো এই অবজেক্টটার ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে, কারণ আর্থ যে কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে টানে, তাই তো? তাহলে এই অবজেক্টের ওপরেও কিন্তু একটা ফোর্স কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে তার ওয়েট, তাই না? নিচের দিকে কাজ করছে কত? এমজি। ক্লিয়ার? এমজি নিচের দিকে কাজ করছে। বেশ, আচ্ছা, এই এমজিটা একটা ফোর্স তো, আর যে কোনো ফোর্সকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা। ধরে নাও এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, লেট দিস ভেক্টর কোয়ান্টিটি ইজ এফ। একেও আমি দুটো কম্পোনেন্ট ডিভাইড করতে পারি, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। এই দুটো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। দেখো কথাতেই আছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, তার মানে এই দুটো কম্পোনেন্টের মাঝের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি এটাকে বলবো এফ কস থিটা, আর এটাকে বলবো এফ সাইন থিটা। ওকে, তাহলে যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, একটা কস কম্পোনেন্ট আর একটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। তাহলে এই এমজিটাও তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকেও আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো। ঠিক, তাহলে কী কী হবে না, একটা হবে এমজি কস থিটা আর একটা হবে এমজি সাইন থিটা। দেখা যাক, তাহলে এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে জিওমেট্রিক্যালি এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তাহলে এটাকে আমরা বলবো এম জি কস থিটা, আর এটাকে বলবো এম জি সাইন থিটা। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আই থিঙ্ক ক্লিয়ার পুরো ব্যাপারটা। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি এ প্রসঙ্গে, যে এই যে আমি নততলের সারফেসটা নিয়েছি বা ইনক্লাইন প্লেনের সারফেসটা নিয়েছি, এই সারফেসটা স্মুথ সারফেস, রাফ সারফেস নয়। ঠিক আছে, স্মুথ সারফেস। আচ্ছা, এই স্মুথ সারফেস কথাটা বলে দেওয়া মানে কি জানো? তার মানে এটা হচ্ছে ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস। ওকে ওকে, দেন দেখো এই ব্লকটা যদি নিচের দিকে এ এক্সেলারেশন নিয়ে আসে, তাহলে ব্লকটাকে নিচের দিকে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দিকে গড়িয়ে নিয়ে আসার জন্য কে দায়ী? অবভিয়াসলি এমজি সাইন থিটা দায়ী, কারণ এমজি কস থিটা তো এখানে এই দিকে কাজ করছে না। ও যেদিকে মোশনে থাকছে সেই দিকে কিন্তু কাজ করছে এমজি সাইন থিটা, এমজি কস থিটা কিন্তু এদিকে কাজ করছে না। তাহলে আমি কি লিখতে পারি? নিউটন কি বলেছে না, রেজাল্টেন্ট ফোর্স অন অ্যান অবজেক্ট ইজ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এ তোমরা পড়েছো, তাই না? তাহলে এখানে এম জি সাইন থিটা ওকে নিচের দিকে নিয়ে আসছে, তাহলে এম জি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। ওকে, তুমি এম এম ক্যান্সেল করে দাও, তাহলে কি পেয়ে গেলে? এ ইকুয়াল টু জি সাইন থিটা। এ ইকুয়াল টু জি সাইন থিটা। এটা হচ্ছে কি ইনক্লাইন প্লেনের ওপরে রাখা বা নততলের ওপরে রাখা কোনো অবজেক্টের ত্বরণ বা এক্সেলারেশন। ওকে, জি সাইন থিটা। ঠিক, এবার স্যার এই সারফেসটা যদি রাফ সারফেস হয়, এই সারফেসটা যদি রাফ সারফেস হয় তাহলে কি হবে? রাফ সারফেস, দেখো আগে বলি, যদি একটা সারফেস প্লেন সারফেস হয়, প্লেন রাফ সারফেস আমি একটা নিলাম, ঠিক আছে? হরাইজন্টাল একটা সারফেস আছে,
ঠিক আছে। তো রাফ সারফেস ধরে নাও একদম, তাহলে সেই কেসে আগে কি হবে দেখি, তারপরে আমি ইনক্লাইন প্লেনে যাব। আগে হরাইজন্টাল প্লেনে কেসটা দেখি, তারপরে ইনক্লাইন প্লেনে যাব। দেখো, ধরে নাও আমি এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। যখনই এই অবজেক্টটা একটা এক্সেলারেশন নিয়ে এই দিকে এগিয়ে যাচ্ছে, তখন ব্যাকওয়ার্ডে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ঠিক, যখন সে মুভিং তখন ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তাহলে অবভিয়াসলি এই ফ্রিকশনটা হবে কাইনেটিক ফ্রিকশন এফ কে। ঠিক, তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। হোয়াই? বিকজ এফটা এফ কে এর থেকে বড়, যদি বড় না হতো তাহলে সামনের দিকে মুভ করতো না। তাহলে নেট ফোর্স কত? এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। ঠিক, এটা কোন কেসে? এটা রাফ হরাইজন্টাল প্লেনে যদি একটা অবজেক্ট মুভিং কন্ডিশনে থাকে তখন। কিন্তু এটা যখন আমি ইনক্লাইন্ড প্লেনের কেসে চলে যাব তখন কি হবে? প্রসঙ্গত বলে রাখি, দেখো এই যে আমরা এফ কে লিখছি, মানে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। হোয়াট ইজ এন? এন ইজ নর্ম্যাল ফোর্স, বাংলায় যেটাকে বলা হয় লম্ব বল। ঠিক আছে, লম্ব বল। তাহলে এখানে লম্ব বল কত হবে? এই যে এই ইকুয়েশনটা, এই এফ মাইনাস এফ কে ইকুয়াল টু আমি যেটা লিখে দিয়েছি এম এ, এখানে এফটাকে এফই রাখলাম, মাইনাস এই এফ কে এর জায়গায় আমি কি লিখতে পারি? মিউ কে ইন্টু এন ইকুয়াল টু এম এ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এনটা কি হবে দেখো, এফ মাইনাস, আচ্ছা এর ওয়েট কোন দিকে কাজ করবে? এই যে নিচের দিকে। ঠিক আছে, এই প্লেনের ওপরে এর ওয়েটটা এসে পড়বে, আর এই প্লেনটা তখন কি করবে? একে ওপরের দিকে একটা নর্ম্যাল ফোর্স দেবে। তাহলে এই যখন মুভিং অবস্থায় আছে, মুভিং কন্ডিশনে আছে, তখন এর নর্ম্যাল ফোর্সটাই হয়ে যাবে ওয়েট, তাই না? বা ওয়েটটাই হয়ে যাবে নর্ম্যাল ফোর্স। তাহলে মিউ কে এম জি ইকুয়াল টু এম এ। ওকে, ক্লিয়ার? এইবার আমি ইনক্লাইন প্লেনের কেসে যাই। এটা যা কিছু বললাম আমি সবই কিন্তু হরাইজন্টাল কেসের জন্য। এবার তোমাকে যদি এক্সেলারেশন ক্যালকুলেট করতে বলে, তাহলে এক্সেলারেশন বেরিয়ে যাবে এফ মাইনাস মিউ কে এম জি বাই এম। ওকে ওকে, নো প্রবলেম স্যার। এবার যদি তোমাকে ইনক্লাইন প্লেনের জন্য বলে তাহলে কি হবে দেখা যাক। দেখো, আমি আগের যে ছবিটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখানেও নিয়েছি, কিন্তু এই সারফেসটা আর স্মুথ সারফেস নয়, এক জায়গাতেই চেঞ্জ হলো। সারফেসটা হচ্ছে রাফ সারফেস। কি সারফেস? রাফ সারফেস। রাফ সারফেস তার মানে এই অবজেক্টটা যখন নিচের দিকে মুভ করবে তখন এই দিকে কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স এফ কে কাজ করবে। কিন্তু স্যার এই এফ কে এর ভ্যালু কত হবে? উই নো দ্যাট এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। হোয়াট ইজ মিউ কে? কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এইটা হচ্ছে মিউ কে। ওকে, দেখো তাহলে মিউ কের ভ্যালু কত? আচ্ছা, এখানে নর্ম্যাল ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে। কেন স্যার এই দিকে কাজ করবে? কারণ একটা কথা বুঝতে হবে, আগে আমরা যখন হরাইজন্টাল সারফেসে পড়লাম তখন হরাইজন্টাল সারফেসটা তো হরাইজন্টালি থাকবে, তাই না? তাহলে এই দিকে ছিল, সেই জন্য নর্মাল ফোর্সটা এই দিকে দিচ্ছিল। কিন্তু এই ইনক্লাইন প্লেনের যে সারফেসটা, এটা তো ইনক্লাইন অবস্থাতেই আছে, তাহলে এর কেসে যে নর্মাল ফোর্সটা হবে, নর্মাল ফোর্সটা এইভাবে কাজ করবে, তাই না? এইভাবে কাজ করবে নর্মাল ফোর্সটা। তাহলে দেখো নর্মাল ফোর্সটা, এটা আমার ঠিক আঁকা হচ্ছে না, একদম একদম পারপেন্ডিকুলার হবে এর সাথে, এই যে পারপেন্ডিকুলারলি, তাই না? তাহলে এই নর্মাল ফোর্সটা একদম এম জি কস থিটার অপোজিটে আছে। ঠিক, তাহলে যখন এই অবজেক্টটা মুভ করবে তখন নর্মাল ফোর্স এন ইকুয়াল টু কী হয়ে যাবে? এম জি কস থিটা। তাহলে ওই হরাইজন্টাল কেসে যেটা হচ্ছিল এফ কে ইকুয়াল টু মিউ এম জি, আর আমার এখানে কিন্তু এটা মিউ এম জি হবে না, মিউ কে ইন্টু এন, আর এনের ভ্যালু এম জি কস থিটা হয়ে যাবে। ওকে ওকে, দেন এক্সেলারেশনের ইকুয়েশন কী হবে দেখা যাক। আমি নিউটনস সেকেন্ড ল অ্যাপ্লাই করি। তাহলে বলো কোন দিকে নামছে অবজেক্টটা? এম জি সাইন থিটা নিচের দিকে আছে। ঠিক আছে, নিচের দিকে মুভ করছে, এক্সেলারেশনের আমি সাইন দিয়ে দিয়েছি, দেখো নিচের দিকে অবজেক্টটা নেমে যাচ্ছে।
তাহলে অবভিয়াসলি এম জি সাইন থিটা বড়, তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ, এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এম জি কস থিটা ইকুয়ালস টু এম এ। দেখো সব দিকেই এম ক্যান্সেল হয়ে যাবে, এই এম সব ক্যান্সেল হয়ে গেল। দেন এ ইকুয়ালস টু কী হলো, এ ইকুয়ালস টু আমি যদি জি কমন নিয়ে নিই তাহলে দাঁড়িয়ে যাবে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। জি কমন নিয়ে নিলে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। ব্যাস এইটা হয়ে গেল এক্সেলারেশন। এই অবজেক্টটা একটা রাফ সারফেসে যে এক্সেলারেশন নিয়ে নিচে নামবে এটা হচ্ছে তারই এক্সপ্রেশন। ক্লিয়ার? এবার এইরকম টাইপের কোশ্চেন্স আমাদেরকে দেবে, সেখানে ভ্যালু বলা থাকবে, এক্সেলারেশন ক্যালকুলেট করতে দেবে, কোনোটাতে টেনশন অফ দ্য স্ট্রিং ক্যালকুলেট করতে দেবে। এবার আমি আর একটা কেস বলি, টেনশন অফ দ্য স্ট্রিং ব্যাপারটা বলি, ওটা কখন হবে, কোন কেসে ক্যালকুলেট করতে দেবে ইনক্লাইন প্লেনে। দেখো যদি এরকম কোনো কেস দেয়, ধরে নাও একটা ইনক্লাইন প্লেন আছে, ওকে, নট আ প্রবলেম। এই যে ঠিক, আর এখানে একটা পুলি লাগানো আছে, স্মুথ পুলি, ঠিক আছে, বা কপিকল। এখানে একটা অবজেক্ট আছে আর এখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা থেকে আমি একটা স্ট্রিং পাস করিয়ে দিয়েছি একদম পুলির ওপর দিয়ে, তারপরে এই দিকে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এইটার মাস m1, এইটার মাস m2, লেট দিস ইজ থিটা 1 অ্যান্ড দিস ইজ থিটা 2, নো প্রবলেম। আচ্ছা, তাহলে যখন এই স্ট্রিং দিয়ে কানেক্ট আছে তখন এই স্ট্রিংয়ের তো একটা টেনশন কাজ করবে, ঠিক আছে? তাহলে টেনশনটা এই দিকে টেনশন কাজ করবে ওপরের দিকে, এই দিকে টেনশন কাজ করবে এই দিকে, তাই না? এই টেনশনটা কী করবে, এদেরকে দুজনকে ধরে রাখবে, ঠিক আছে, সুতোর টান বা টেনশন অফ দ্য স্ট্রিং, তাই না? এটাও তো এক ধরনের বল। বেশ, নো প্রবলেম। এটা কিন্তু ইনএক্সটেন্সিবল স্ট্রিং, তার মানে একে টানলে কিন্তু বাড়বে না, ঠিক আছে, স্প্রিং নয় কিন্তু, এটা বুঝতে হবে। ওকে, দেখো আমি ধরে নিচ্ছি যে এই টোটাল সিস্টেমটা যে কোনো একদিকে মুভ করছে, কিন্তু কোন দিকে মুভ করবে সেটাও তোমাকে বুঝতে হবে। কি করে বুঝতে হবে বলি। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে থিওরামগুলো শিখলাম, যে কোন দিকে কোন ফোর্স কাজ করে, সেইটা আশা করি তোমাদেরকে আর বলে দিতে হবে না। তোমরা সবাই জানো এই দিকে কী কাজ করছে, এমজি, এই দিকে কী কাজ করবে, এমজি সাইন থিটা 1, আর এই দিকে কী কাজ করবে, এমজি, এটাকে আর একটু বাড়িয়ে দিই তাহলে লিখতে সুবিধা হবে, এইদিকে কী কাজ করবে, এমজি কস থিটা 1, ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা আমি এখানে বলে রাখি যে এই প্লেনটা কিন্তু স্মুথ প্লেন, হ্যাঁ, স্মুথ, তাহলে এখানে নো ফ্রিকশন। ওকে, এটাকেও তুমি এইভাবে ব্রেক করতে পারো, ঠিক আছে। এটা তো M1G হলো, এইগুলো সব M1, এগুলো 1-এর কেস, সব 1, M1, ঠিক আছে। আর এইটা কি হবে, এটা আমি একটা ডিফারেন্ট কালিতে নিই। দেখো এই দিকে কী কাজ করবে, তাহলে এই দিকে কাজ করবে এমজি, তাই না, এই দিকে কাজ করবে এমজি। সেম ওয়েতে এই দিকে কী কাজ করবে না, এমজি সাইন থিটা 2, আর এইদিকে কী কাজ করবে, এইদিকে এমজি কস থিটা 2, ওকে, নো প্রবলেম। একটা কথা মাথায় রাখবে, আমি আবারও বলছি, বারবার বলছি, এই এমজি সাইন থিটা 1 বা এমজি সাইন থিটা 2 এরাই কিন্তু এই ব্লক দুটোকে এগিয়ে নিয়ে যাবে বা পিছিয়ে নিয়ে যাবে, যাই করুক না কেন, কারণ এরাই কিন্তু ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে আছে, বুঝে গেল? এখানে কিন্তু কস থিটা 1 বা কস থিটা 2 এরা কিন্তু একে এগিয়ে নিয়ে যাচ্ছে না, এই দিকে নামিয়ে নিয়ে আসছে কে, সাইনের কম্পোনেন্টগুলো, কসের কম্পোনেন্টগুলো কিন্তু নয়, তাই না? তাহলে তোমাকে আগে দেখতে হবে যে এমজি সাইন থিটা 1 বড় না এমজি কস থিটা M1G সাইন থিটা 1 বড় না M2G কস থিটা 2 বড়। এগুলো সব M2 এর কেস, হ্যাঁ, এইগুলো M2 কোনটা বড় দেখে নিতে হবে কোনটা বড়। যদি এইটা বড় হয় তাহলে অবভিয়াসলি এই অবজেক্টটা এই দিকে মুভ করবে, ঠিক কি না বলো, এই দিকে মুভ করবে এই অ্যাক্সেলারেশন নিয়ে। আর যদি এটা বড় হয় তাহলে অপোজিটে মুভ করবে, তার মানে এই দিকে মুভ করবে।
ক্লিয়ার করতে পারলাম? তাহলে প্রথম কাজ হচ্ছে এটা দেখে নেওয়া। তারপরের কাজ কি দেখো, এবার তোমাকে বলবে যে এক্সেলারেশন ক্যালকুলেট করতে। তোমাকে কি বলবে? এক্সেলারেশন ক্যালকুলেট করতে। তাহলে এক্সেলারেশন আমি কিভাবে ক্যালকুলেট করবো একবার দেখিয়ে দিই। এইরকম যদি কোনো কোশ্চেন আসে, তাহলে প্রথম এই এ অবজেক্টটাকে দেখো, এ অবজেক্টটাকে, এই এ অবজেক্টে আচ্ছা কিছু একটা তো ধরে নিতে হবে, তুমি এই কেসটা ধরে নিয়েছো কিন্তু। তাহলে M2 অবজেক্টটা এই এ এক্সেলারেশন নিয়ে নিচের দিকে মুভ করছে, এই যে যেমন আমি আরও দেখিয়েছি। তাহলে এ অবজেক্টটা কী করবে? এই দিকে মুভ করবে, উপরের দিকে মুভ করবে। তাহলে উপরের দিকে যখন মুভ করছে, তাহলে স্যার টেনশনটা বড় আর এইটা ছোট, ঠিক কিনা বলো? তাহলে আমি কি লিখতে পারি? টি মাইনাস M1G সাইন থিটা 1 ইকুয়াল টু M1A। 1 নাম্বার ইকুয়েশন কমপ্লিটেড, ঠিক। আর এই যে বি অবজেক্টটা, এই বি অবজেক্টটা কোন দিকে নামছে স্যার? নিচের দিকে নামছে। তাহলে নিচের দিকে যখন নামছে তখন আমি কি বলবো? যে তাহলে এইটা বড় আর টেনশন ছোট, তাই না? যদি টেনশনটা এইটার থেকেও বড় হতো তাহলে তো অবজেক্টটা উপরের দিকে উঠতো, নিচের দিকে তো তখন নামতো না, ঠিক কি না? তাহলে এই কেসে কিন্তু লিখব যে M2G সাইন থিটা 2 মাইনাস টি ইকুয়াল টু M2A। এইটাকে দেবো 2 নাম্বার ইকুয়েশন, এইটাকে দেবো 2 নাম্বার ইকুয়েশন। এবার তুমি যদি 1 and 2 সাম করে দাও, দেখো টিটা কেটে পালিয়ে যাবে প্রথমেই। তাহলে তুমি কি পেয়ে গেলে? তাহলে দেখো পেয়ে যাবে M2G, আমি কি করলাম না 1 প্লাস 2 করে দিলাম, M2G সাইন থিটা 2 মাইনাস M1G সাইন থিটা 1 ইকুয়াল টু এ কমন নিয়ে নিলাম M2 প্লাস M1। ওকে, বেশ। তাহলে ফাইনালি আমি এটা কত পেলাম? এক্সেলারেশন এ ইকুয়াল টু, দেখো এইটা থেকে তুমি জি কমন পেয়ে যাবে, জি কমন নিয়ে নাও, একবার খাতায় ক্যালকুলেশনটা করবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জি যদি কমন নিয়ে নিই, পড়ে থাকছে কি না M2 সাইন থিটা 2 মাইনাস M1 সাইন থিটা 1 বাই M1 প্লাস M2। তাহলে এইটা হয়ে যাবে কি? এইটা হয়ে যাবে এক্সেলারেশন অফ 2 পার্টিকেল। ওকে, এই যে দুটো অবজেক্ট তুমি নিয়েছো, এই দুটো অবজেক্টের এক্সেলারেশনের রাশিমালা এইটা, বোঝা গেল? এক্সপ্রেশন অফ এক্সেলারেশন। এবার কিছু তো একটা বেরোবে, তুমি যখন এই ভ্যালুগুলো পুট করবে, কোনো অঙ্ক থাকবে, আমি নেক্সট ভিডিওতে কয়েকটা প্রবলেম এখান থেকে না হয় সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো তুমি যখন ভ্যালুগুলো এখানে পুট করবে, তুমি এটা কিছু তো একটা পাবে, তারপরে ওই এ এর ভ্যালুটা নিয়ে গিয়ে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলেই তুমি টি পেয়ে যাবে বা টেনশন পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই। কোথাও কোনো প্রবলেম থাকলে জানিও কমেন্ট সেকশানে। টাটা।